হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। স্বাগতম সৌমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারটি। এই অধ্যায়টি পরীক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনে বিভিন্ন প্রয়োগের সাথে যুক্ত। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে আর এক্ষুনি খাতা কলম নিয়ে বসে পড়ো। এই অধ্যায়ে প্রথম 4টি অঙ্ক আগের ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই 5 নম্বর অঙ্ক আজকে করব। দেখো, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। এই অঙ্কটা করার আগে তোমাদের জানতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল বা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী। আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল বার করব এবং তারপরে 21 সেন্টিমিটার ব্যাসার্ধের সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। এই দুটো ক্ষেত্রফল বার করার পর আমরা অনুপাত বার করব। বোঝা গেল? তাহলেই উত্তরটা পেয়ে যাব। চলো করি। গোলাকার বেলুনের পূর্বে সমগ্রতলের ক্ষেত্রফল ব্যাসার্ধ কত? এখানে ব্যাসার্ধ, পূর্বের ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলেছি, ঠিক আছে। তাহলে 4πr² সূত্র। তাহলে 4 মান সবসময় জানবে 22/7, আর আর দুটো আছে। এইখানে কিন্তু ছাত্ররা ভুল করে, এখানে r² বদলে r³ দিয়ে দিতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবে, ঠিক আছে। r² এটা, ঠিক আছে। আর দুটো আর আছে, তাহলে কবার গুণ হবে? 7 দুবার, 7 × 7। এইখানটা খেয়াল রাখতে হবে। 7 7 কাটলো, তাহলে এই কটা গুণ 4 22, 4 22 হচ্ছে 88, 88 × 7 যদি করি 8 7 56, 6 5 56, 56 আর 5 হচ্ছে 61, তাহলে হচ্ছে 616 বর্গ সেমি। এবার আমরা বার করব পরে বেলুন ফোলানোর পরে সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো। তাহলে পরে বেলুনের ব্যাসার্ধ কত হয়েছে? পরে বেলুনটির ব্যাসার্ধ হয়েছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল হবে কত? সমগ্রতলের ক্ষেত্রফল, মাথায় রাখবে এটা, 4πr²। তাহলে 4π এর মানটা কত? 22/7, আর আর এর মানটা হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে 21r²। তাহলে 21 × 21, এই জায়গাটা খেয়াল রাখবে কিন্তু দুবার গুণ, যেহেতু r², তাহলে ওটা দুবার আরটাকে গুণ করব। 21 × 21, 7 3 21, ঠিক আছে। এবার 4 22 3 আর 21 পরপর যদি গুণ করি, আমরা পাশে করে নিচ্ছি। তাহলে 4 22 আর 3 আর 21 গুণ করলে হচ্ছে 5544 বর্গ সেমি। এটা ক্যালকুলেশন করে দেখালাম না, তোমরা খাতায় করে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে অঙ্কটা? পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে করি। বেলুনের পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 616:5544, ঠিক আছে। এটাকে যদি আমি ভাঙি, এটা 616, 9 হচ্ছে 5544, ঠিক আছে। তাহলে 616 হচ্ছে
তাই 616 আর 5544 অনুপাত হচ্ছে 1:2। এটাই হচ্ছে অ্যান্সার। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো কোন জায়গাটায় অসুবিধা। তারপরের অঙ্কটা করি। 6 নম্বর অঙ্ক দেখো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লিখেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এইখানটা অঙ্কটা প্রায় ছাত্র ভুল করে, অঙ্কটা করতে করতে ব্যাসের দৈর্ঘ্য বার করে না, ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করে। ঠিক আছে, কিন্তু অঙ্কটা খেয়াল করে দেখবে যে ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা খেয়াল রাখবে ছাত্ররা যে এখানে ব্যাস বলেছে, ব্যাসার্ধ নয়। ঠিক আছে, তাহলে ছবি একটা আঁকা যাক। ধরো নাও এই একটা বাটি, যেহেতু অর্ধগোলাকার তাহলে এটা অর্ধগোলাকার বাটি। এর পাত লিখেছে মানে হচ্ছে তার বক্রতলে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, এটা মাথায় রাখবে। পাত লিখেছে মানে এটা বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। কত বলেছে? 127.2/7 বর্গ সেমি পাত লিখেছে। তাহলে আমি এই যে বাটিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে লেখো বাটিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। এখানে একটা সূত্র কাজ করে, সূত্রটা হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr², এটা মাথায় রাখবে। ঠিক আছে, বর্গ সেমি। তাহলে এই যে পরিমাণ বক্রতলের ক্ষেত্রফল সেটাই তো বলে দিয়েছে 127.2/3 বর্গ সেমি। তাহলে 2πr² সমান আমি 127.2/7 সমান ফেলতে পারি, শর্তে করতে পারি। শর্তে 2πr² সমান 127.2/7। এখান থেকে আমরা আর এর মানটা বার করব। তাহলে r² সমান 127.2/7কে আমি যে ভাঙা হয় হবে 891/7, আর যে এই যে 2πটা তলায় হয়ে যাবে ইন্টু 2, আর পায়ের মানটা কি এখানে পাই হবে, পায়ের জায়গায় লিখবো আমি 22/7 হতো। এখানটা 7টা নিচে না লিখে আমি উপরে লিখছি, এইটা উপরে লিখছি, খেয়াল রাখবে এটা। ঠিক আছে, এবার কাটাকাটি করি। 7 7 কাটলো। ঠিক আছে, এবার 11 দিয়ে কাটো। 11 2-এ 22, 11 8-এ 88, 11 1-এ 11। ঠিক আছে, আর কিছু কাটাকাটি যাবে না। তাহলে r² সমান আমি লিখতে পারি 81/2 × 4। তাহলে r সমান লিখতে পারি √81/4। ঠিক আছে, রুট মানে কি? √81 মানে 9, আর √4 মানে 2। এর মানে হচ্ছে 4.5 সেন্টিমিটার। এটা কী বেরোলো? ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমি ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরেছি আর। ঠিক আছে, কিন্তু চেয়েছে কি? ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ পেয়েছি 4.5 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে? অতএব ব্যাস হবে 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে 4.5, 2 ইন্টু 4.5 মানে হচ্ছে 9 সেন্টিমিটার। এইটাই হচ্ছে অ্যান্সার। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো কোন জায়গাটায় অসুবিধা। তারপরের অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় এসে থাকে, ভালো করে দেখবে। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। তার মানে কি? ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে।
ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। এই ঘন সেমি বলে দিলেই মাথায় রাখবে এটা আয়তন বার করতে বলেছে। এখানে আয়তনের সূত্র কাজে রাখবেন। আছে হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কাজে লাগবে। তাহলে এই অঙ্কটার মধ্যে দুটো সূত্র কাজে লাগবে, একটা হচ্ছে আয়তনের সূত্র এবং একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে সূত্রগুলো কিন্তু মাস্ট মুখস্থ করতে হবে খুব সুন্দরভাবে। তাহলে গোলার ব্যাসার্ধ কত বলেছে? 2.1 সেমি। তাহলে গোলাটির কত ঘন সেমি লোহা আছে বার করি। তাহলে গোলাটিতে লোহা আছে মানে তার আয়তন বার করতে হবে। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এইখানটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ছাত্রদের ভুল হয়, এখানে আর স্কোয়ার করে দিতে পারে। ঠিক আছে, এখানটা 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এই আর কিউবটা খেয়াল রাখবে এই সূত্রের ক্ষেত্রে হচ্ছে ঘন সেমি। তাহলে বলতে পারি 4/3 পায়ের মানটা কি 22/7, অনেকবার বলেছি। আর এর মানটা কত? 2.1। 2.1-এর হোল কিউবটাকে আমি 3বার লিখে দিচ্ছি, যেহেতু হোল কিউব আছে তাই 2.1-কে আমি 3বার লিখলাম। দশমিক তুললে তলে একটা শূন্য আসে, দশমিক তুললে তলে একটা শূন্য আসে, দশমিক তুললে তলে একটা শূন্য আসে। 7×3 = 21। ঠিক আছে, 7×3 = 21। এবার 3 কেটে গেল, বোঝা গেল। এবার এই তলায় যে 10 আর 10 আছে, আমি এটাকে কাটবো না, ক্যালকুলেশনের সুবিধা হবে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। 4, 22 আর 21 × 21, এই কটা গুণ করার পর তলায় 1000 দেবো। ঠিক আছে, 4 আর 22-এ গুণ করলে হচ্ছে 88। ঠিক আছে, আর 21 আর 21 গুণ করব, 21 আর 21, 1 2 2 4, মানে 4 4 1। 4 4 1-কে আবার 88 দিয়ে গুণ করব। ঠিক আছে, 8 8 1-এ 8, 8 4 32-এ 2, হাতে আছে 3, 8 4 32 আর 3 হচ্ছে 35। ঠিক আছে, আবার একই রকমের, যেহেতু 8ই আছে তাহলে পরপর একটা বাদ দিয়ে পরপর বসিয়ে দাও। ঠিক আছে, যোগ করে দাও, 0 7 8 8 3। ঠিক আছে, এই হচ্ছে গুণ করার ফল। তাহলে হচ্ছে 3 8 8 0 8, আর তলায় কত হবে? 1 2 3, মানে হচ্ছে 1000। আমরা দশমিকের নিয়ম জেনেছি, য ঘর তলায় শূন্য আছে ত ঘর আগে দশমিক হবে। তাই 38.808 ঘন সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? এইভাবে ক্যালকুলেশন করলে তোমাদের সুবিধা হবে, কাটাকাটিতে কম সময় লাগবে, এটাই করবে তোমরা। তারপর কি বলেছে? লোহার গোলার বক্রতলে ক্ষেত্রফল কত? তাহলে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আগের অঙ্কগুলোতেই করলাম, কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি বলো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি। 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, মিলিয়ে দেখে নাও কমেন্টে। তাহলে 4 × পায়ের মানটা 22/7 আর আরের মানটা কত? 2.1। কবার আছে? 2বার, তাহলে 2.1। এখানে কিন্তু কিউব দেবে না, এইখানটা কিন্তু খুব সাবধান, এই আরের কিউব আর স্কোয়ার এখান থেকে গুলিয়ে যায় পরীক্ষার হলে। তাহলে দশমিক তুললাম 0, দশমিক তুললাম 0, 7×3 = 21। একই রকমভাবে 22 আর 4 গুণ করলে হচ্ছে 88, আর 21 আর 3 গুণ করলে হচ্ছে 63।
এই কটা গুণ করব, তারপরে তলায় 100 দিয়ে ভাগ করে দেবো। 8 3 24, 4 2 8 3 24, 25 26 শূন্য। 8 6 48, 8 4 8 6 48, 48 আর 4 হচ্ছে 52। 4 4 হাতে 1 আছে, 4 5 আর 5, তাহলে 5 5 4 4 মানে হচ্ছে 5544 বাই তলায় 100 আর দুটো শূন্য আছে, তার মানে কত, দু ঘর একে দশমিক হবে, 55.44 হচ্ছে বর্গ সেমি। তাহলে দুটোই পেয়ে গেলাম, যে গোলাটির কত লোহা আছে 38.808 ঘন সেমি, আর গোলাটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 55.44 বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কে। তারপরে অঙ্কটা করি তাহলে। 8 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। এটা পরীক্ষায় প্রায় এসে থাকে, সমস্ত স্কুলের পরীক্ষায়, মাধ্যমিকে, সমস্ত জায়গাতে এই ধরনের অঙ্ক এসে থাকে, ভালো করে দেখো। 8 নম্বর অঙ্ক কী বলেছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। দেখো এই অঙ্ক ক্ষেত্রে একটু ঘুরানো অঙ্ক, এখানে ব্যাস বলে দিচ্ছে কিন্তু ব্যাসার্ধ বলে দেয়নি। এই জায়গাটা খেয়াল রাখবে, প্রায় ছাত্রদের ভুল হয় এই জায়গাটায়, ব্যাস বলেছে। ঠিক আছে, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেছে এখানে আবার। ঠিক আছে, কতগুলো নিরেট গোলক তৈরি করেছে, তার মানে কি একটা বড় গোলক, ধর না একটা বড় গোলক, এই ধরনের বড় গোলক, এখান থেকে একটা ছোট গোলক, ছোট ছোট মার্বেলের মতো ধর না কিছু তৈরি করবে। ঠিক আছে, বড় গোলকটাকে গলিয়ে একটা ছোট ছোট মার্বেলের মতো কিছু গোলক তৈরি করবে। তাহলে কতগুলো ওই মার্বেলের মতো বা ছোট গোলক তৈরি করতে পারবে, এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে। এই অঙ্কটার ক্ষেত্রে ছাত্রদের প্রায় ভুল হয়, গোলকটির ব্যাস না দেখে ব্যাসার্ধ দেখা। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবে। আর হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আয়তনের সূত্র কাজে লাগবে, আর কিচ্ছু নেই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে কতগুলো যেহেতু বলেছে, তাহলে আমি ছোট্ট গোলক বা নিরেট গোলক তৈরি করতে পারবে এক্স ধরে নেব। আমি ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, এবার সীসার গোলকের ব্যাসার্ধ বার করতে হবে। যেহেতু অঙ্কটার ক্ষেত্রে ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, 14/2। ব্যাস বলেছে 14, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হয়, 14/2 মানে হচ্ছে 7 সেমি। বোঝা গেল? এবার একবারে শর্তে ফেলবো। ঠিক আছে, কি শর্তে, যে ছোট্ট গোলকটি বা নিরেট গোলকের আয়তন সমান হচ্ছে সীসার গোলকের আয়তন, কারণ ওই বড় গোলকটাকে গলিয়ে তো ছোটো ছোটো গোলক তৈরি করেছি। বোঝা গেল? দেখো তাহলে এক্সটি গোলক তৈরি করছি, প্রতিটার আয়তন কত, 4/3 পাই আর কিউব। আর এর মানটা কত এখানে, আর এর মানটা হচ্ছে 3.5 তার হোল কিউব। বোঝা গেল? এর হচ্ছে নিরেট গোলকের আয়তন, টোটাল এক্সটি, তাহলে এক্সটি নিরেট গোলকের আয়তন বার করব, সমানই হচ্ছে বড় গোলকটির আয়তন। বড় গোলকটির আয়তন হচ্ছে 4/3 পাই আর মানে কত, 7, মানে হচ্ছে 7 হোল কিউব। বোঝা গেল? এই শর্তটা যদি আমি সমাধান করি, এক্সের মানটা বার করি, তাহলেই আমি উত্তরটা পেয়ে যাব খুব সহজে। তাহলে আমি কাটাকুটি করতে পারি, পাই কাটতে পারি, 4/3 4/3 কাটতে পারি। কি পড়ে থাকলো, এক্স সমান, দেখো এখানে 7 কিউব মানে হচ্ছে 7 গণিত 7 গণিত 7 পড়ে আছে, আর তলায় হবে এই 3.5 তার হোল কিউব আছে, তাহলে 3.5কে আমি 3 বার তলায় গুণ করতে পারি। বোঝা গেল? এবার 3.5 2 হচ্ছে 7, 2 হচ্ছে 7 আর 2 হচ্ছে 7,
তাহলে এক্সের মানটা হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 মানে হচ্ছে এক্স সমান 8। মানে কটি নিরেট গোলক তৈরি করতে পারবো? 8টি। বোঝা গেল? অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। যদি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।